আমার কাছে অনেক তথ্য আছে। আমি যদি এগুলো প্রকাশ করে দেই তাহলে হয়তো ওই xvideos.com এ আমি কয়েক কয়েক জিবি ফাইলই আপলোড করে দিতে পারব। তাদের একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে দেশে একটা হাং পার্লামেন্ট অথবা ঝুলন্ত পার্লামেন্ট যেন তৈরি করতে পারেন। এরকম কিছু একটা পরিকল্পনা তাদের মধ্যে। নির্বাচন হুম, অবশ্যই হবে। কিন্তু এটাকে হুম, ধ্বংস করার জন্য, পণ্ড করার জন্য আ হুম, লোকজনের অভাব নাই। মানবাধিকার নিয়ে কাজ করতে এরকম কয়জন আছে? তালেবানাইজেশন বাংলাদেশের জন্য একমাত্র উপায়। এটা কয়জন বলেছে? সাদা হুম, চুলের উপদেষ্টা কে আছে একেবারে? এগুলো আমি লিখেছি আগে। হুম, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড কে উনি। যুক্তরাষ্ট্র এবং চীন কখনো কোনো আ ক্ষেত্রে এক হয় হুম, এটার নজির খুবই কম আরকি। কিন্তু হুম, বাংলাদেশে ২ পক্ষের স্বার্থের কারণেই কিন্তু তারা বেশ আম ঘনিষ্ঠভাবেই আ অনেক কিছু করে বেড়াচ্ছে। আচ্ছা, দেশে এখন হুম, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন অনেক কিছু আছে। এগুলোর পেছনে তুরস্কের কোন রকমের অর্থায়ন করা আছে কিনা? মিস্টার আলী রিয়াজ আছেন। প্রধান উপদেষ্টার হুম। বিশেষ সহকারী আছেন মিস্টার মনির হায়দার। এই ধরনের ব্যক্তিরা অ্যাকচুয়ালি কি করতেন আগে? জাস্ট সরকার বলতেছে, "হ্যাঁ দিলে সব পাবেন, না দিলে কিছু পাবেন না।" এটা কি একটা গায়ের জোরের ব্যাপার হয়ে গেল না? বাংলাদেশের নির্বাচন সামনে নানা ধরনের রাজনৈতিক বিষয় সামনে আসছে, বিতর্ক হচ্ছে এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকার নিয়েও একের পর এক নানা ধরনের বিতর্ক আছে। এইসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলাপে আজ যুক্ত হয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহের। জুলকারনাইন সাহের, তির্যকে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একেবারে কতগুলো রিসেন্ট যেই আলোচনা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে তুলেছেন বা এর মধ্য দিয়ে আলোচনা বিস্তার পেয়েছে এরকম কিছু কিছু বিষয়, যেমন একটা প্রসঙ্গ সর্বশেষ কিছুক্ষণ আগে বা সমুদ্র পাহারার বাদ দিয়ে সেচ প্রকল্পে নৌবাহিনী আগ্রহী কেন, এ প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছেন এবং সেখানে আপনি বলেছেন যে একজন উপদেষ্টার স্বামী এই বিষয়টার সঙ্গে যুক্ত, এই ধরনের একটা কথা আছে। কোন উপদেষ্টা, এটা কি আমরা একটু জানতে পারি? আমি আসলে আমি তো ওখানে উল্লেখ করে দিয়েছি স্পষ্ট করে যে উপদেষ্টার স্বামী। এখন উপদেষ্টার স্বামী থাকতে পারেন এরকম কয়জন উপদেষ্টা আছেন সেটা আপনার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আ এটা আসলে বেশ আ established একটা নলেজ যে একজন বিশেষ হুম, উপদেষ্টার স্বামী বিভিন্ন সেচ প্রকল্প, পানি বিষয়ক বিভিন্ন বিষয়ে উনি হুম, মধ্যস্থতা হুম, করেছেন। আ এই হুম, সরকারের সময়। এটাই একমাত্র প্রকল্প না। তো অবশ্যই হুম, এরকম যেহেতু ঘটনা একটা সামনে এসেছে, আ প্রমাণসহ মানে যে নৌবাহিনী সদর দপ্তর থেকে যে চিঠিটা আরেকজন উপদেষ্টার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এরকম তো জি, নিশ্চয়ই আরো অনেক ঘটনা আছে এবং এগুলার সাক্ষীও লোকজন আছেন, যাদেরকে অ্যাপ্রোচ হুম, করা হয়েছে, যাদের মাধ্যমে এই ডিলগুলা করার চেষ্টা করা হয়েছে। তো এগুলো অবশ্যই সময়ের সাথে, সাথে আসবে, সামনে আসবে। মানে ক্রম প্রকাশমান এ ধরনের বিষয়? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি জানেন যে যখন একটা সরকার ক্ষমতায় থাকে তখন অনেক লোকজন ইনসাইডাররা, হুইসেল ব্লোয়াররা, প্রজেক্টের সংশ্লিষ্ট লোকজনেরা মুখ খুলতে ভয় পায়। যে এটা বলে হুম, ফেললাম পরে কি না কি বিপদ হয়ে যায়। কিন্তু যখন এখন সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে, যারা হুম, এগুলোর সাথে যুক্ত ছিল, অনেককে হয়তো অনেক কিছু তারা বলেছে, অনেককে হয়তো আ ১০ টা ডিম দেওয়ার জায়গাতে বলেছে ২ টা ডিম দিয়ে আপনার শান্ত রাখার চেষ্টা করেছে। আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল হুম, বলতেছি। তো হুম, যে হুম, হুম, লোকগুলাকে ১০ টা ডিমের লোভ দেখানো হয়েছিল তারা তো ন্যাচারালি কথাবার্তা বলবেই। তো তারাই আমাদের কাছে অ্যাপ্রোচ করে বিভিন্নভাবে। আচ্ছা। তো এই যে এর বাইরে, যেমন আপনি তো এখন বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের বাইরে অবস্থান করছেন আপনার অনেকদিন যাবতই। আমি এই রিসেন্ট টাইমে একটি প্রধান উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে খুব তোলপাড় হচ্ছে, যেখানে তিনি আসলে সরাসরি চ্যাম্পিয়ন ইন ফ্রড, জালিয়াতিতে বাংলাদেশ সেরা, এই প্রসঙ্গটা এসেছে এবং এটা নিয়ে আসলে দেশের ভেতরে এবং প্রবাসে থাকা যে বাংলাদেশিরা, তাদের তরফ থেকে নানা ধরনের সমালোচনা, বিতর্ক, অভিযোগ বলা যায়, এটা উঠেছে। আপনি এই বিষয়টাতে আসলে আপনি কিভাবে দেখছেন জিনিসটা? আ দেশের প্রধান উপদেষ্টা যিনি দেশের প্রধান নির্বাহী ব্যক্তি, হুম, তিনি যদি হুম, পাবলিকলি গিয়ে আ তার দেশের সম্পর্কে এ ধরনের নেতিবাচক মতামত প্রদান করেন, তাহলে সেটা হুম, অবশ্যই আন্তর্জাতিকভাবেও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
এবং এটার অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলাতে আপনি আপনার প্রতিপক্ষের কাছে কিছু নেগোসিয়েশনের জিনিসপত্র তুলে দিচ্ছেন, এবং প্রধান উপদেষ্টা যে একাই এ ধরনের মন্তব্য করেছেন তা না। এর আগে ব্যুরোক্রেসি নিয়ে আরেক উপদেষ্টা মন্তব্য করেছেন। আরো 3 থেকে 4 জন উপদেষ্টা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, যা কখনোই সরকারি পদে থেকে অথবা সরকারের টপ এক্সিকিউটিভ হয়ে তাদের করা শোভা হুম পায় না আর কি। আপনি যখন সরকারের বাইরে থাকেন তখন আপনি বলতে পারেন এগুলো, কিন্তু সরকারের টপ এক্সিকিউটিভের পদ ধারণ করে আপনি নিজের দেশের ব্যাপারে এই ধরনের বিষোদ্গার করা আসলে আপনার যে অপোনেন্ট দেশ যারা আছে, অথবা বিভিন্ন, তো আমাদের তো অনেক অনেক দেশের সাথে আমাদের ডিল করতে হয়, আমাদের অনেক ডোনার আছেন, যা অনেক ডেভেলপমেন্ট হুম পার্টনার আছেন, প্রতিবেশী দেশ আছে। আপনি প্রত্যেকের হাতে একটা একটা করে ইয়ে তুলে দিচ্ছেন আর কি, আপনার উপলক্ষ তুলে দিচ্ছেন যে তোমার দেশের লোকই তো এই কথা বলেছে, তোমার দেশের মন্ত্রী তো এই কথা বলেছে, তোমার দেশের প্রধান ব্যক্তি তো এই কথা বলেছে। আর আপনি যদি ওনার যে মতামত সেটা নিয়ে যদি আপনি দেখেন তালিকার মধ্যে, আপনি দেখবেন যে ওখানে ভারত সব সব থেকে প্রথমে আছে, তারপর ফিলিপিন্স আছে, পাকিস্তান আছে। তো হুম উনি দেশের প্রধান এক্সিকিউটিভ, উনি যখন এরকম একটা মন্তব্য করতে গেলেন, ওনার তো ওইটা যাচাই করা দরকার ছিল যে আপনার গ্লোবাল ইন্ডেক্সে কোন কোন দেশ থেকে এই সমস্ত ফরজারি অ্যাক্টিভিটিস সব থেকে বেশি হচ্ছে। আচ্ছা, এই বিষয়টার এটার যেই জালিয়াতি প্রসঙ্গ যেটা এসেছে, পাসপোর্টের প্রসঙ্গ বারবার আসছে, এই জায়গা থেকে আমাদের প্রবাসে তো আমাদের বিরাট, এবং আমরা কিছুদিন পরপরই আসলে যে রেমিটেন্স কত এলো এটা নিয়ে এক ধরনের সেলিব্রেশন হয়, প্রতিটি সরকারই আসলে এটা করে, যে রেমিটেন্সটা আমাদের প্রবাসে যারা আছেন তারা পাঠাচ্ছেন, কিন্তু এইটা এখানকার সরকারের জন্য একটা ক্রেডিট হিসেবে প্রদর্শন করা হয়। তো এই জায়গাটাতে আমাদের এই বক্তব্যের কারণে আমাদের প্রবাসীরা কোনো ধরনের জটিলতায় পড়বেন কিনা, বা তাদের উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? নেতিবাচক নেতিবাচক প্রভাব হয়তো সামনের দিকে পড়তে পারে, যদি এখন ইমিডিয়েটলি না পড়ে থাকে। কারণ যারা এটাকে রেফারেন্স হিসেবে নিবে তারা নিশ্চয়ই ফিউচারে এটাকে ব্যবহার করবে যে তোমার দেশের প্রধান উপদেষ্টা এই কথা বলেছিল, অথবা তোমার দেশের অমুক মন্ত্রী পদের হুম ব্যক্তি এ ধরনের মন্তব্য কখনো করেছিলেন। সুতরাং আমাদের হুম কনসার্ন আছে, আমরা এটাকে আরো ডিপলি ইনভেস্টিগেট করে দেখতে চাই। তো সাধারণত আপনি আপনার দেশের নাগরিকদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, নাগরিকদের জন্য সমস্যা আরো বাড়ানোর চেষ্টা করবেন না, তাই না? আপনি অনেকের হাতে বার্গেন চিপ তুলে দিচ্ছেন। এখন যদি সংযুক্ত আরব আমিরাতে থাকা লাইক ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা বাংলাদেশের বিষয়ে বিভিন্ন রকমের কোশ্চেন রেজ করে, আপনার যে সমস্ত শ্রমিকরা যাবে এদের ডকুমেন্টেশন নিয়ে কোশ্চেন রেজ করে, মালয়েশিয়াতে আপনি যাদেরকে পাঠাতে যাচ্ছেন সেখান থেকে যদি বিভিন্ন রকমের প্রশ্ন আসে যে আমরা হুম আরো রিগোরাসলি অনেক কিছু চেক করতে চাই, তখন সেটা কি যারা যেতে চাচ্ছেন সে সমস্ত দেশে তাদের জন্য শুভ হবে? অবশ্যই হবে না। আচ্ছা, এই এই প্রসঙ্গটাতে আপনি সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটি পোস্ট দিয়েছেন, এবং সেইখানে আপনি এটা সমালোচনা করেছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সমালোচনা আপনি করেছেন, এবং সেইখানে আপনি সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের খতিয়ানটি তুলে ধরেছেন, এবং আপনি সেখানে বলেছেন যে অত্যন্ত ঘনিষ্ঠ রাষ্ট্র যুক্তরাষ্ট্র মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে ইনভেড করে সাধারণ জনগণের জীবন বিপন্ন করেছে, দেশ ধ্বংস করেছে। এই জায়গায় আমার একটা কোয়েরিজ হচ্ছে, যেটা যে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি নানান দেশে সেলিব্রেটেড, তিনি যখন এলেন, দায়িত্ব নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, তখন এই কথাটি এলো যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, সেখানে তিনি আসলে খুব বড় ধরনের প্রভাব তৈরি করবেন, এবং তার আসলে বহু জায়গায় বন্ধু রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার বন্ধুত্ব আছে। এই প্রসঙ্গটা এসে আপনি সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের কথা কেন বললেন? কারণ যুক্তরাষ্ট্রের সাথে ওনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই কারণে যুক্তরাষ্ট্রে ওনার সব থেকে ক্ষমতাধর যারা বন্ধুরা আছেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক, হুম তারা যুক্তরাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। সে কারণে, কারণ উনি তো ওনার সামনেই তো ওই সমস্ত এক্সাম্পল আছে। আপনি দেখেন যে ইরাকে যখন আমেরিকান হুম ট্রুপ ওই সেকেন্ড বার জি ইনভাইট করে, তাদের উপলক্ষটা হুম ছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। দে ওয়ান্টেড টু ফাইন্ড আউট ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। তারা সাদ্দাম হোসেনকে একটা হুম গর্ত থেকে টেনে নিয়ে আসছে, দেন দে স্টেজ এ কোর্ট, ওই কোর্টে গিয়ে তারা সাদ্দাম হোসেনকে ফাঁসিও কিন্তু দিয়েছে। এবং হুম পরবর্তীতে তারা দেশে ওই ওই দেশে প্রায় 6 লক্ষ সাধারণ নাগরিক মারা গেছেন, বেসামরিক নাগরিক হুম এই হুম ইনভেশনের কারণে হুম মারা গেছেন। কিন্তু টনি ব্লেয়ার বলেন, জর্জ বুশ জুনিয়র বলেন, তারা কিন্তু কখনো হুম আমাদের সামনে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কোন রকমের
নমুনা দেখানো প্রমাণ যাচ্ছে হাজির না। করতে পারেননি। না, আমি প্রশ্নটি যে কারণে করছি আসলে সেটা হলো যে বাংলাদেশের যে এখনকার অন্তর্বর্তী সরকারের যেই কাঠামোটি আছে, আপনি বিভিন্ন সময়তে এই কাঠামোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন এবং এটা নিয়ে কিন্তু একটা জনপরিসরের খুব একটা আলোচনা হলো এটা যে যুক্তরাষ্ট্র প্রজেক্টেড একটা গভর্নমেন্ট আমরা আসলে দাঁড় করিয়েছি এখানে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে। আপনার এই স্ট্যাটাসের বা এই পোস্টে যুক্তরাষ্ট্রের নামটি ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গটি আসায় এই প্রশ্নটি এলো এই জায়গা থেকে আসলে যে যুক্তরাষ্ট্রের নামটা কি আসলে ওই জায়গা থেকে এলো নাকি হচ্ছে একটা অনেক বন্ধু রাষ্ট্র আছে তার মধ্য থেকে একটিকে পিক করে আপনি দিলেন? না, ওনার যেহেতু অনেক ঘনিষ্ঠ রাষ্ট্র সেটা, এবং শুধুমাত্র ওনারই না, এই সরকারের সাথে অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন, কিন্তু আহ, জুলাই আন্দোলনের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে এই সমস্ত ব্যক্তিরা দেশে ফেরত এসেছেন। এবং আমরা যদি তাদের অতীত ট্র্যাক করি, তাদের অতীত সংশ্লিষ্টতা ট্র্যাক করি, আমরা দেখবো যে তারা হুম, এমন কিছু গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ছিল যাদের সাথে যুক্তরাষ্ট্রের, যেটাকে ডিপ স্টেট বলা হয়, তাদের সাথে অনেক ভালো হুম, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, রয়েছে, বিদ্যমান আছে। এবং আমরা অনেক কিছু দেখছি বাংলাদেশে, আমাদের কাছে এভিডেন্সও আসছে, আহ, যার একটা কল রেকর্ড আমি কিছুদিন আগে প্রকাশ করেছি, আপনারা হয়তো এটা দেখেছেন। ওটা নিয়ে ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট হয়েছে। এবং ওয়াশিংটন পোস্টের রিপোর্ট আমরা করেছে, তো জি। কথাবার্তা বলি লোকজনের সাথে, অনেক কূটনৈতিকদের সাথে কথাবার্তা হয়, সাবেক কূটনৈতিকদের সাথে কথাবার্তা হয়। আপনি দেখবেন যে মার্কিন একজন কূটনৈতিক আছেন যিনি বাংলাদেশে চাকরি করেছেন 2 দফার মতো, পাকিস্তানেও কাজ করেছেন। হুম, তিনি এই হুম, সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে বিভিন্নভাবে এসেছেন। তার রোলটা কি সেটা আমরা অ্যাকচুয়ালি ঠিক জানি না, যে তার অ্যাকচুয়ালি ভূমিকা কি, কিন্তু তিনি মনে হয়, আমরা যে বাংলাদেশি নাগরিক, আমাদের থেকে তিনি আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসেন, সেটা ভালো কথা। কিন্তু তার কথাবার্তা, তার অ্যাপ্রোচ দেখলে আপনি দেখবেন যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা ডিফেন্ডার হিসেবে আবির্ভূত হয়েছেন, যেন উনি একটা অলিখিত প্রেস সচিব অথবা অলিখিত ডিফেন্ডার আর কি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তো এই ধরনের ব্যক্তিদের কিন্তু এরকম মাল্টিপল ব্যক্তি আছে আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি ব্যক্তি আছেন মিস্টার আলী রিয়াজ আছেন, প্রধান উপদেষ্টার হুম, বিশেষ সহকারী আছেন মিস্টার মনির হায়দার। এই ধরনের ব্যক্তিরা অ্যাকচুয়ালি কি করতেন আগে, তারা যে একটা হুম, রাষ্ট্রযন্ত্রের মধ্যে এসে প্রবেশ করেছে, এবং এরা যে কি ধরনের ট্রাবল ক্রিয়েট করেছে দেশের স্টেট ক্রাফটের ভেতরে, এটা হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমরা বুঝতে পারবো কয়েক মাস পরে, যারাই আসবেন সরকারে, যদি কেউ সরকারে আসতে পারেন এককভাবে। কারণ আমরা জানতে পারছি যে তাদের একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে দেশে একটা হাং পার্লামেন্ট অথবা ঝুলন্ত পার্লামেন্ট যেন তৈরি করতে পারেন, এরকম কিছু একটা পরিকল্পনা তাদের মধ্যে আছে বলে কানা ঘুষা শোনা যাচ্ছে, বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারছি। সুতরাং হুম। আমাদেরকে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন, যেটা বলা হচ্ছে, এটা দেখার জন্য। এবং এর পরবর্তীতে বাংলাদেশের ভাগ্যে কি আসে সেটা বলে দিবে যে তাদের সাথে ওই বিশেষ দেশের সংযোগটা অ্যাকচুয়ালি কি, এবং ওই বিশেষ দেশ কিভাবে আমাদেরকে হয়তো একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গটা যেহেতু এলোই, এই বিষয়ে একটা প্রশ্ন যেটা যে 12 তারিখের নির্বাচন হলে আমরা তারপরে দেখতে পারবো, তার মানে 12 তারিখ নির্বাচন হবে, আপনি একটা নির্বাচন পণ্ড করার জন্য উপদেষ্টা পরিষদের একাংশ তৎপর এবং আরও কিছু মহল তৎপর, এই ধরনের কিছু বক্তব্য আপনার এর আগে আছে। তো সেক্ষেত্রে মানে সেই আশঙ্কা, মানে এখন আপনি কি দেখছেন, নির্বাচনটা হচ্ছে নাকি হচ্ছে না, নির্বাচন পণ্ড হবে, হবে নাকি কিন্তু হবে না? নির্বাচন হুম, অবশ্যই হবে, কিন্তু এটাকে হুম, ধ্বংস করার জন্য, পণ্ড করার জন্য হুম, লোকজনের অভাব নাই। উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এখনো লোকজন আছেন। এটা এক হুম, ব্যক্তি আছেন যিনি 2024 সালের সম্ভবত এপ্রিল মে মাসের দিকে, তাসলিম খলিল ভাই যিনি আছেন, নেত্র নিউজের হুম, এডিটর ইন চিফ, ওনাকে জি, প্যারিসে বসে বলেছিলেন যে বাংলাদেশের অন্যতম উপায় হচ্ছে তালেবানাইজেশন। এবং এই ভদ্রলোক এবং তার যে চক্র, যেটাকে আমরা বলি ছোটন গ্যাং এর সাথে সংশ্লিষ্ট যে হুম, সমস্ত ব্যক্তিরা আছে, মুস্তাইন জহির হুম, বলেন, আমি এদেরকে এখন নাম ধরেই বলতে পারি বেসিক্যালি, কারণ এদেরকে সবাই চিনে। কয়েকদিন আগে দেখবেন যে তারেক রহমান সাহেবের মেয়েকে নিয়ে বাজে কথা বললো, এবাদ আছে একটা ক্যারেক্টার, এবং হুম, এদের যেই প্লেসমেন্ট করেছে তারা সরকারের ভেতরে, গুরুত্বপূর্ণ কিছু সচিব আছে এদের পকেটে। এরা কি করতে যাচ্ছে, এরা কিভাবে পরিকল্পনা করেছে, সেটা হয়তো আমরা 12 তারিখের নির্বাচন হলেই সবকিছু বুঝতে পারবো, এবং এদেরকে কারা পেছন থেকে মদত দিয়েছে সেগুলো সবই হয়তো পরিষ্কার হয়ে যাবে। একজন উপদেষ্টার কথা বলছেন যে তিনি তৎপর আছেন, তার নামটা কি বলা যায়?
হ্যাঁ, ওনার সাথে তো বয়স্ক আরেকজনও আছেন। একজন বয়স্ক উপদেষ্টা আছেন, যিনি আপনার হুম, বিদ্যুৎ-টিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন। আরেকজন যিনি যার কথা হুম, বললাম, তিনি বেশ কনভিনিয়েন্টলি নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন। একসময় উনি বিভিন্ন মানবাধিকার সংস্থা-টংস্থা এগুলো নিয়ে কাজকর্ম করতেন। বেশ ভালো সুনাম কামিয়েছিলেন। কিন্তু উনি যে পেছনে এই সমস্ত বদমাইশি কার্যকলাপ করে বেরিয়েছেন, সেটা হয়তো আমরা অনেকে তখন বুঝতে পারিনি আরকি। কিন্তু যত দিন গিয়েছে তার এবং তার যেই একটা কুচক্রী মহল, এই কুচক্রী মহলের রূপ সামনে এসেছে আস্তে, আস্তে। আহ, আপনি যার কথা বলছেন তিনি কি আপনি কি আদিলুর রহমানের কথা বলছেন? আমি তো আপনাকে এখন নাম বলতে পারব না। আমি নেম অ্যান্ড শেম পাবলিকলি এভাবে করি। আমি হয়তো লিখে লাইক অনেক কিছু লিখি। কিন্তু আ হুম, এখন তো এভাবে সে যেহেতু এখন সরকারে আছে, এভাবে বলাটা হয়তো উচিত হুম, হবে না। কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করতে এরকম কয়জন আছে? তালেবানাইজেশন বাংলাদেশের জন্য একমাত্র উপায়। এটা কয়জন বলেছে? হুম, সাদা চুলের উপদেষ্টা কে আছে একেবারে? এগুলো আমি লিখেছি আগে। হুম। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড কে উনি। আচ্ছা। না, যে কারণে প্রশ্নটি করা সরাসরি যে কারণে নামটি জানতে চাওয়া সেটা হচ্ছে যে সংকট সম্মুখে হাজির হওয়ার আগেই যদি হচ্ছে বিষয়গুলো শনাক্ত করা যায় তাহলে তো একটা উপায় থাকে। এই ব্যক্তিকে যেন উপদেষ্টা মণ্ডলী থেকে বের করে দেওয়া হয় অথবা উনি যেন পদত্যাগ করেন, এটার দাবি আমি বহু আগে করেছিলাম। জি। ওকে। এবং এই ব্যক্তি কি, কি, কি সমস্যা ক্রিয়েট করেছেন রাষ্ট্রযন্ত্রের ভেতরে সেটা হয়তো ১২ তারিখের হুম, পরে আ হুম, অনেকেই প্রকাশ করবেন আরকি। উনার সাথে লোকজনও প্রকাশ করবেন এবং উনার যে একটা চক্র, উনার যে একটা গ্যাং আছে তারা কি, কি করেছে এগুলার শ্বেতপত্র বের হবে। এমন না যে এগুলো কোনো কিছুই বের হবে না। যে ছোটন গ্যাং, মুস্তাহিন জহির তাদের প্রসঙ্গ যেহেতু এলোই, একটা অভিযোগ আছে, সেটা আপনাকে নিয়ে একটা অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় সমালোচনা করা হয় বা একটা বিতর্ক আছে, সেটা হচ্ছে আপনি নিজে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একাংশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলে এক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগটা নিয়ে আপনার বক্তব্যটা কি থাকবে তাহলে? এই অভিযোগটা নিয়ে আমার বক্তব্য হলো, বিগত হুম, স্বৈরশাসকের সময় আপনি যদি দেখেন আমি কি, কি প্রতিবেদন করেছি, আপনার কি মনে হয় হুম, তার কোনো প্রতিবেদন বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো নিরাপত্তা সংস্থার পক্ষে গিয়েছে? যেমন হুম, আয়নাঘরের প্রতিবেদন, যেমন ধরেন জেনারেল হুম, আজিজের বিষয়ক প্রতিবেদন, যেমন বাংলাদেশের স্পাইওয়্যার কেনা নিয়ে প্রতিবেদন, বাংলাদেশের হুম, সামরিক বাহিনীর ভেতরে যে ধরনের দুর্নীতি হচ্ছিল, বাংলাদেশের সামরিক বাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে তারা যেভাবে দমন-পীড়ন চালাচ্ছিল, এগুলো নিয়ে যখন আমরা অনুসন্ধান করেছি, এতে কি হুম। তাদের মুখ উজ্জ্বল হয়েছে নাকি তাদের মুখ আ বিশ্বে বেশ না, আহ, অপমানিত বোধ এই করেছে জায়গার তারা? এই জায়গার সমালোচনাটা হচ্ছে যে বা যারা আপনার এই প্রতিবেদনগুলোর মধ্যে এসেছে যাদের নাম, তাদের যে বিপরীত পক্ষ বা তাদের সঙ্গে সাংঘর্ষিক পক্ষগুলো আসলে এইটার সঙ্গে কানেক্টেড থাকতে পারে, এই ধরনের একটা অভিযোগ বা সমালোচনা আছে। আমিও তো বলতে পারি যে ডক্টর ইউনূসকে বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বসিয়ে দিয়েছেন। এখন এরকম তো হাইপোথিসিস লোকজন বলতেই পারে। এখন মানুষ যেটা জি, বলবে জি। সেটা তো থামানোর উপায় আমার নাই। তাই না? বাট আচ্ছা। আমি জি। আপনাকে এতটুকুই বলতে পারি যে বাংলাদেশের ভেতরে অ অ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এহেন কোনো হুম, চেষ্টা নাই যেটা করা হয় নাই। হ্যাঁ, বাংলাদেশের সামরিক বাহিনীকে অস্থিতিশীল করার জন্য, গোয়েন্দা সংস্থাগুলোকে ধ্বংস করার জন্য অনেক রকমের পরিকল্পনা হয়েছে। এখন আপনি যখন দেখছেন যে আপনার দেশের সামরিক বাহিনী, আপনার দেশের গোয়েন্দা সংস্থা এরা আপনার দেশের লাস্ট লাইন অফ ডিফেন্স হয়ে আপনার দেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে, দেশের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে। তারপরেও আপনি বারবার এদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তখন এর জন্য আসলে আপনাকে কোনো কারো এজেন্ট হতে হয় না। আপনার যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার একটা বিবেকবান মানুষ হতে হয়। বিবেকবান যদি আপনি নাগরিক হন, দেশের সুনাগরিক হন, আপনি বুঝবেন যে দুষ্টচক্র কারা এবং কারা এট লিস্ট দেশটাকে সঠিকভাবে নেয়ার চেষ্টা করতেছে। আমি দেশটাকে সঠিকভাবে নেয়ার পক্ষপাতী সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আমার মাথার মধ্যে এ ধরনের কুচক্র, বসে, বসে এরকম ভিডিও বানানো, বসে, বসে সারাদিন মানুষকে হুম, গালিগালাজ হুম, করা, এগুলা আমি কখনো করি হুম। না। ওকে। না, তো এই এগুলা এই এই এই- এগুলা করার হুম, জন্য কিছু গ্রুপ আছে যারা ধরেন এখন দেখবেন যে এরা বিভিন্ন রকমের ছোট, ছোট অনলাইন গ্রুপ ক্রিয়েট করেছে। বিভিন্ন ধরনের ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছে। ওই যে বিভিন্ন লোকজনকে তারা সেট আপ করেছে এগুলা আপনার বকাবকি করার জন্য। সো এই যে ধরেন আমাকে তো টার্গেট করার কারণ থাকতে হবে একটা। কারণটা কি? যে আমি ওদের বাড়া ভাতে ছাই দেই, সেটাই তো কারণ। আর কি? হুম। তাই
তাই না? না, এ- এখানে এখানে যে প্রসঙ্গটা যে আহ, বলা হয় যে আপনার কাছে আরও অনেক তথ্য আছে, কিন্তু সেই তথ্যটাই আপনি হয়তো সামনে নিয়ে আসছেন, যা হয়তো কারো চাওয়াকে হয়তো পূরণ করছে। না, আমার এই কাছে ধরনের অনেক তথ্য, আমার কাছে এমন তথ্যই আমি প্রকাশ করি যেটা আমি হুম বোধ করি যেটা পাবলিক ইন্টারেস্ট এর ডিমান্ড হুম করে। এখন ধরেন একটা লোক হুম তার 20টা গার্লফ্রেন্ড বানাইছে কোন একটা সরকারি সচিব, হুম হুম দ্যাট ইজ হুম নান অফ মাই কনসার্ন। এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার কাছে অনেক তথ্য আছে, আমি যদি এগুলো প্রকাশ করে দিই তাহলে হয়তো ওই xvideos.com-এ আমি কয়েক কয়েক জিবি ফাইলে আপলোড করে দিতে পারবো। ওকে, কিন্তু তো এগুলা তো করার আমার কোনো ইন্টারেস্ট নাই। দেশের হুম বিভিন্ন গোয়েন্দা সংস্থার কে কোথায় কাকে নিয়ে ভেগে গেছে, কে কোথায় কার সাথে প্রেম হুম করেছে, কোন লোক কোথায় গিয়ে হুম কার টাকা মেরে দিছে, এত কিছু তো একটা লোকের পক্ষে প্রচার করা সম্ভব না। এবং লাইক আই হ্যাভ টু প্রায়োরিটাইজ যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে আহ, এরকম একটা লোক যে বাংলাদেশের সরকারের ভেতরে বসে সরকারের তথ্য পাচার করে দিচ্ছে বাইরে, তাকে এক্সপোজ করা হুম বেশি গুরুত্বপূর্ণ রাদার দেন কোথায় কোন চলন বিলের মধ্যে অথবা কোন পাবনার সাথিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর কোন এক সৈনিক কোন এক ঘরের মধ্যে ঢুকে কাউকে একটা চুমো দিয়ে আসছে। ওই তথ্য আমার না প্রচার করলেও চলবে, ওইটা এত গুরুত্বপূর্ণ তথ্য না। ওকে। আচ্ছা, জি আরেকটি আমি কিছু প্রসঙ্গ একে একে একটু প্রশ্ন করতে চাই। যে বিষয়টি হচ্ছে সাদিক কায়েম ইস্যুতে আরেকটি সমালোচনা আছে, সেটাও আপনার দিকেই তীরছোড়া। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবে সাদিক কায়েমকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন, এবং সেখানে এক্ষেত্রে আপনি আল জাজিরাকে আল জাজিরার মতো আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, এরকম একটি অভিযোগ আছে। হুম। আমার সাদিক ক্যামকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলে উপকারটা কি? এটা হচ্ছে জুলাইয়ের অপরাপর যে নেতৃবৃন্দ অর্থাৎ সাদিক কায়েম, এটার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ডাকসুর সভাপতি হয়ে উঠেছেন, বা তিনি একক হয়ে উঠেছেন এই জায়গাটাতে। আহ, আপনি তাকে প্রমোট করেছেন, এই ধরনের একটা প্রসঙ্গ আছে। আমার 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 প্রশ্ন হচ্ছে যে আমারও তো এটা লাইক পাল্টা কথা থাকতে পারে যে আমি যদি সাদিক জি কায়েমকে এরকম করে প্রমোট করি, এতে তো আমার একটা বেনিফিট থাকতে হবে। আপনি কি কাউকে কোনো হুম বেনিফিট ছাড়াই কোনো কাজকর্ম করে দিবেন? যে আমি আর আল জাজিরা কি আমার ধরেন এটা তো বাংলাদেশের চ্যানেল 69 না অথবা চ্যানেল 666 না যে আমি চাইলাম যে কাউকে আমি ইন্টারভিউ হুম করাইতে পারবো। এটা কি সম্ভব আপনার মনে হয়? না, এক্ষেত্রে সম্ভব কি অসম্ভব এই আলোচনার আ- আমাকে প্রোফাইলিং করতে হয়েছে, হুম যে 4 থেকে 5 হুম জনের প্রোফাইলিং হুম করতে হয়েছে। আমি 4 থেকে হুম 5 জনের প্রোফাইলিং করেছি এবং হি ওয়াজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট বিকজ অন্য যারা ছিল তাদের কয়েকজন অলরেডি তখন সরকারের উপদেষ্টা ছিল। আমরা তাদেরকে আমাদের হুম যে এডিটোরিয়াল বডি তারা ইন্টারভিউ করতে রাজি হয় নাই, ইন্টারেস্ট দেখায় নাই, এবং ওকে আরেকজনের এগেনস্টে হুম করাপশনের অ্যালিগেশন ছিল। আর সাদিক কায়েম, তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, তার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় সেটা আমি কিছুই জানতাম না। আর সে ব্যক্তি হিসেবে যে একটা ভালো মানুষ সেটা আমি বুঝি। এখন তার পলিটিক্যাল দর্শন কি, তার কোন সে হুম জামাত করে না বিএনপি করে না বাম করে না ডান করে, সেটা তখন আমার জানার উপায় ছিল না। এবং আমার এখন জানার পরেও আমার তার প্রতি কোনো রকমের হেট অথবা ঘৃণা বিদ্বেষ ন্যাচারালি এগুলো কিছুই ক্রিয়েট করবে না। সে কি সাপোর্ট করে, হি ইজ এন ইন্ডিভিজুয়াল, ইজ এন অ্যাডাল্ট, ইট ইজ হিজ চয়েস, হুম তাই না? না, সাংবাদিক হিসেবে সেটা আপনার থাকারও কথা নয়। আরেকটি প্রসঙ্গ আসছি, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশেষত এই ইস্যুতে বিমানবন্দরে তিনি ম্যাগাজিন এবং একটি ইসহ যখন আটক হন, সেটা সার্চিংয়ে ধরা পড়ে, সেই ভিডিওটি নিয়ে খুব একটা উত্তপ্ত পরিস্থিতি গিয়েছিল। সজীব ভুঁইয়া তিনি স্ট্যাটাস দিয়েছেন, পাল্টা স্ট্যাটাস আপনি দিয়েছেন। তো সেই জায়গার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে একটা খুব স্থির এক ধরনের আলোচনা তৈরি হয়েছে যে জুলাইয়ের যে ছাত্র নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এনসিপির বিরুদ্ধে গিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এই ধরনের একটা ভাষ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এই বিষয়টাতে আপনার সুস্পষ্ট বক্তব্যটা কি থাকবে? এটা তো আমার সুস্পষ্ট বক্তব্য আপনার আগের প্রশ্নেই আছে। আপনি আমাকে এখন বলছেন আমি বিএনপির পক্ষ হয়ে এদেরকে করার হুম চেষ্টা করেছি, তাহলে আমি তাহলে সাদিক কায়েমকে কেন ফ্রন্ট লাইনে আনবো? হুম যদি আমার উদ্দেশ্য হুম সেটা হয়ে হুম থাকে, তাহলে তো হুম বিএনপিতে অনেক ছেলে পেলে আছে, ওইখানে আবিদ আছে, আমান আছে, বেশ ভালো, হুম মানসুরা আছে। আই কুড হ্যাভ প্রমোটেড হুম দ্যাম।
তাহলে আমি হুম, কেন সাদিক কায়েমকে আমাকে প্রমোট করতে হবে? তো যারা এগুলা বলে তারা যে কত বড় হুম, গর্দভ অথবা বেকুব এটা তো আর বলার অপেক্ষা হুম, রাখে না। আর আপনি যাদের কথা বললেন আসিফ মাহমুদ, আমার সাথে কালকে রাত্রেবেলাও আসিফের কথা হয়েছে। এখানে আজকে ওকে, অনেকক্ষণ কথা হয়েছে। হ্যাঁ? তো হুম, আমার সাথে ওদের সবারই যোগাযোগ হয় এবং তারা কেউই আমাকে অপছন্দ করে বলে আমার কাছে মনে হয় না। এবং তারা হুম, বুঝতে পারে যে আমি পেশাগত জায়গা থেকে আমি আমার কাজটাই করার চেষ্টা করি এবং এটা কখন কার পক্ষে যায় সেটা আমার দেখার বিষয় না। আমার বিবেকের কাছে, আমার বোধের কাছে যেটা মনে হয় যে সেটা সঠিক, যা সঠিক আমি সেটাই করি। হুম, আমি কারো কথায় অথবা কারো আ সুন্দর মিষ্টি ভাষায় প্রভাবিত হয়ে কোনো কাজ করি না। কখনোই আমি সেটা করি না, করব না। হুম, ইনশাআল্লাহ কখনো আমাকে করতেও সেটা দেখবেন না। এটা সাংবাদিকতার পজিশন থেকেই। শুধু তাই সাংবাদিকতার তো? পজিশন থেকেই না, আমার ব্যক্তিগত জীবনেও আমি এই কাজটা করি। এবং এই কারণে আমার হুম, অনেকের সাথে দূরত্ব তৈরি হয়। কারণ তারা এক্সপেক্ট করেন আমার কাছে একটা জিনিস, কিন্তু আমি সেটা কখনো সেভাবে করি না। বিকজ আমি মানে তো যেটা ধরেন হুম, আমার যেটা যেটা সঠিক মোরাল, মনে হয় সেটাই। হুম, আমার যেটা নৈতিক ভ্যালু আছে, আমি যেটাকে আ হুম, বোধ করি, যেটা আমাকে শিক্ষা দেয়া হয়েছে পরিবার থেকে বলেন, পারিপার্শ্বিকতা থেকে বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বলেন, আমার বেড়ে ওঠা কর্মস্থল, এই সবকিছু মিলিয়ে আমার তো হুম, একটা মোরাল কম্পাস অফ কোর্স আছে। সেখানে যেটাকে আমি মনে করি যে এটা কারেক্ট, আমি হুম, সেটাই করার চেষ্টা করি। আমি যদি কনফিউজ থাকি, আমি হয়তো আমার বসের সাথে ডিসকাস করি অথবা আমার ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে ডিসকাস করি। আমি হয়তো আমার যাদেরকে ট্রাস্ট করি এরকম লোকজনের সাথে শেয়ার করি। অ্যান্ড দেন আই কাম টু a জাজমেন্ট যে দিস ইজ হোয়াট ইজ ওকে, কারেক্ট। জি, রিসেন্ট টাইমে বেশ কিছু ঘটনা ঘটছে দেশে, বিশেষত তফসিলের পর বেশ কিছু ইস্যু সামনে আসছে। সেটার একটি হচ্ছে মিরসরাইয়ের এক ঘটনা। মিরসরাইয়ের বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে ইকোনমিক জোনের জায়গাটাতে আসলে একটা অর্থনৈতিক অঞ্চল যেটা ছিল সেখানে সামরিক একটি স্থাপনা, এবং সেইটার সাথে কানেক্টেড হিসেবে আলোচনাটা আছে টার্কি অ্যালায়েন্সের কথা। তো এই যে জায়গাটা, এটাকে আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা আহ, রাতারাতি এক ধরনের বদলের জায়গা, এটা ভূরাজনৈতিক জায়গাতে আসলে বাংলাদেশ কোথায় প্রবেশ করলো? না, আমার তো মনে হয় বাংলাদেশের অবশ্যই নিজস্ব এ ধরনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থাকা প্রয়োজন। আমাদের নিজস্ব ড্রোন হুম, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থাকা প্রয়োজন। নিজস্ব স্মল হুম, আর্মস, মিডিয়াম আর্মস, নিজস্ব যে ডিফেন্স ক্যাপাসিটি ইনক্রিজ করা অবশ্যই আমাদের প্রয়োজন। সুতরাং এখানে তো হুম, আমাদের কারো কে কি মনে করলো এটা আমাদের কনসার্ন হওয়া একেবারেই উচিত না। আপনি কি ভাবেন যে ভারতে যদি তারা একটা এরকম মিলিটারি জোন ক্রিয়েট করতে চায় যেখানে তারা মিলিটারি এস্টাবলিশমেন্ট, আপনার বিভিন্ন রকমের মিলিটারি হার্ডওয়্যার ডেভেলপ করবে, রিসার্চ করবে, কোনো হুম, রকমের প্ল্যান থাকবে, সেটা কি হুম, ভারত বাংলাদেশের দিকে চিন্তা করে করবে অথবা যদি মায়ানমার করতে চায়? তো এটা তো প্রত্যেকের একটা নিজস্ব গরজেই এটা করা উচিত। আর এখন বর্তমানে মিলিটারি অ্যাডভান্সমেন্টের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা অনেক দূরই আমরা পিছিয়ে আছি। আমাদের একটা বিএমটিএফ আছে, আমাদের একটা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, যেখানে খুবই সামান্য জাস্ট কিছু ওয়েপন এগুলা করা হয়, কিছু গাড়ি এগুলা সংযোজন করা হয়। তো আমার মনে হয় আমাদের অবশ্যই অ্যাডভান্স ওয়ারফেয়ারের দিকে মনোনিবেশ করা উচিত। অ্যাডভান্স ওয়ারফেয়ারের যে মিল ইকুইপমেন্টস, হার্ডওয়্যার যা আছে, প্রযুক্তি যা আছে, এগুলো নিয়ে আমাদের রিসার্চ করা উচিত এবং আমাদের নিজস্বভাবেই আমাদের আরো প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করার লক্ষ্য রাখা উচিত। সেটা নিশ্চিতভাবে, কিন্তু প্রশ্নটি আসছে যে কারণে, সেটা হলো যে এই বিশেষ যেই জাতীয় অর্থনৈতিক অঞ্চলটি, সেটা আসলে যে পিরিয়ডে সেটা ভারতের সঙ্গে এক ধরনের চুক্তি ছিল, সেটা বাতিল করে এখানে এই ধরনের একটা স্থাপনা বা হচ্ছে এক ধরনের কার্যক্রম হাতে নেওয়া, এটা কি নতুন করে এক ধরনের বৈরী পরিস্থিতি তৈরি করে কিনা? আমি আমি এই ঘোষণাটা শুনলাম গত বোধহয় লাস্ট উইকে এই হুম, ঘোষণাটা আসছে। তো যারা এই হুম, ঘোষণাগুলো দিচ্ছেন তাদের সরকারের মেয়াদ আছে আর মাত্র 10 থেকে 12 দিনের মতো। তো তারা জি, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এ ধরনের ঘোষণা হুম, দিয়ে অ্যাকচুয়ালি জনমনে আমার মনে হয় একটা সস্তা পপুলারিটি পাওয়ার চেষ্টা করছেন। কারণ এটা একটা বিষয় লাইক এস্টাবলিশ হয়েছে যে ভারত বিরোধিতা করলেই আপনি বাংলাদেশ পক্ষের শক্তি। ভারতের সাথে আপনার যুদ্ধ ঘোষণা করে দেওয়ার চেষ্টা করবেন। নির্বাচনের আগে এই সরকার কেন পপুলিস্ট পজিশন নিতে চাইবে? নির্বাচন হলে তো তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেওয়ার কথা। অবশ্যই, কিন্তু এই সরকার তো অনেক পপুলিস্ট কাজকর্মই
করেছে, তারা অনেক এমন কিছুই বলেছে, তারা এমন অনেক কিছুই ফ্লোট করেছে যা অ্যাকচুয়ালি আমরা কোনো অস্তিত্ব আমরা দেখি নাই। তারা অনেক কিছু বলেছে যে দেশে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এসেছে, দেশ উন্নয়নের সাগরে ভাসছে, এরকম অনেক অনেক কিছুই আমরা লাইক শুনেছি, দেখেছি। কিন্তু বাস্তবিকভাবে অ্যাকচুয়ালি কি হয়েছে, বাস্তবিকভাবে 450 প্রায় 400 মতো কারখানা বন্ধ হয়ে গেছে, 1.5 লক্ষ শ্রমিক হুম, বেকার হয়েছে। বলা হচ্ছে যে এগুলা হুম, সব আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা পরিচালিত কারখানা, কিন্তু 1.5 লক্ষ হুম, শ্রমিকের কি হবে সেটা নিয়ে কারো মুখে কোনো কথা নাই। এখন যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিচালিত কারখানা হয়, তাহলে তারা না হয় অপরাধী, এই 1.5 লক্ষ মানুষের অপরাধটা কোথায়? এদেরকে যে রিহ্যাবিলিটেট করতে হবে, এগুলার কোনো চিন্তা ভাবনা হুম। নাই। আচ্ছা, এই 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 যে জায়গাটি মানে প্রশ্নটি আসছে হচ্ছে যে এই ধরনের একটা পপুলিস্ট না, এই সাপোজ যে ধরনের সামরিক রেটরিক তো অনেক প্লে করা হয়েছে, তাই না? এবং রেটরিক আপনি ধরেন আপনার সব থেকে বড় ল্যান্ড বর্ডার যার সাথে আপনি শেয়ার করেন, সে হুম, খুব খারাপ প্রতিবেশী, এগ্রিড। হুম, হ্যাঁ, হুম, অবশ্যই ভারত আমাদের উপরে আগ্রাসন চালিয়েছে, তাদের যে অ্যাপ্রোচ ছিল, তাদের যে ফরেন পলিসি ছিল বাংলাদেশের প্রতি, এগুলা সবই বেশ হুম, খারাপ ছিল, এগুলা সবই আমাদের জন্য খুব নেতিবাচক ছিল। হুম, তারপরেও আপনাকে তো ইউ উইল হ্যাভ টু মেনটেন এ ওয়ার্কিং রিলেশনশিপ উইথ ইউর নেইবারিং কান্ট্রি, তাই না? আপনি তো, এবং হুম, আপনাকে তো আপনাকে ওই আপনি যদি তাদের এগেনস্টে গ্রিভান্স ডেমনস্ট্রেট করতে চান, আপনাকে তো আগে হুম, নিজস্ব যে ক্যাপাসিটিটা আছে সেটাকে বিল্ড করতে হবে। আমার যদি সক্ষমতা না হুম, থাকে আমার বাবার বাসা থেকে বের হয়ে যাওয়ার, অথবা আমার চাকরি থেকে বের না হয়ে যাওয়ার, তাহলে তো আমি বের হয়ে যাব, বাট আমি তার সাপোর্ট করব কিভাবে নিজেকে? সো আগে আপনি নিজেকে তো বিল্ড আপ করবেন ওভাবে। এখন ভারত বাংলাদেশের তুলনায় তো বেশ বড় একটা কান্ট্রি, তারা বেশ হুম, স্ট্রং একটা পাওয়ার। আমি জাস্ট আপনার রূপক অর্থে বললাম যে আপনি হুম, ধরেন আপনার পার্শ্ববর্তী দেশের সাথে আপনি মুখোমুখি একটা সংঘর্ষে যেতে চান, অথবা একটা মুখোমুখি হুম, অবস্থানে আসতে চান, আসতেই পারেন। এটা হয়তো ভূ রাজনৈতিক ভাবেও করা গুরুত্বপূর্ণ, কিন্তু আগে তো আপনাকে নিজস্ব হুম, সক্ষমতাটা অর্জন করতে হবে, তারপরে আপনি সেটা করেন। হুম, ওকে, এবং কিছু আলাপের দরজা আপনাকে তো খোলা রাখতেই হবে। আপনি যদি আসলেও ওই অবস্থানে যেতে চান, আপনি কিন্তু হুম, তাহলে ওয়ার্কিং রিলেশনশিপের প্রসঙ্গটা আসছে। অবশ্যই। হুম। এক্ষেত্রে কি কোনোভাবে মনে হয় যে ভারত বিরোধিতার পালে হাওয়া দিতে গিয়ে বাংলাদেশ একটা আলোচনা খুব জোরালোভাবেই আছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের বিশ্লেষণও করেছেন, এর মধ্যে একটি আসছে হচ্ছে তুরস্কের প্রসঙ্গ আসছে, যে তুরস্ক এই অঞ্চলে খুব জোরালোভাবে তার বলয়টি তৈরি করতে চায়। এক্ষেত্রে পাকিস্তানের প্রসঙ্গ এসেছে, যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আপনি শুরুতেই বললেন। তো এই যে জায়গাটি, এক্ষেত্রে বাংলাদেশ কি এক প্রতিবেশী ভারত তার আধিপত্য এটাকে এড়াতে গিয়ে আরো বৃহত্তর কোনো বলয়ে প্রবেশ করছে? অবশ্যই, অবশ্যই। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন যাদের নাম আপনি বললেন, যে সমস্ত দেশগুলোর নাম আপনি বললেন, যে তাদের একটা অ্যালায়েন্স কিন্তু অলরেডি তৈরি হয়েই আছে, যেখানে হুম, যুক্তরাষ্ট্র এবং চীন কখনো কোনো আহ, ক্ষেত্রে এক হয়, হুম, এটা এটা নজির খুবই কম আর কি। কিন্তু হুম, বাংলাদেশে দুই পক্ষের স্বার্থের কারণেই কিন্তু তারা বেশ আম, ঘনিষ্ঠভাবেই অনেক কিছু করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, যে তারা ভারতকে কর্নার করতে চায়। হ্যাঁ বাবা, তুমি ভারতকে কর্নার করো, বাট ওয়াই ইউজ আস? আমাকে ব্যবহার করে তুমি কেন ভারতকে কর্নার করো? তুমি অন্যভাবে গিয়ে তো ওকে কর্নার করো, কিন্তু আমাকে উপলক্ষ হিসেবে ব্যবহার করে আমাকে বিপদে ফেলা, যে তুমি ভারতকে কর্নারে ফেলবা, সেটা তো ঠিক হচ্ছে না, বিকজ কনসিকুয়েন্স তো আমাকে ফেস করতে হবে। তুমি না হয় আমার উপরে দুই এসে আমার আমার কাঁধে বন্দুক রেখে এসে ফায়ার করলা, বাট হুম, তারপরে কি হবে? এই দুই পরাশক্তির মাঝে পড়ে বাংলাদেশ কি কোনো আসলে আপনি যেটা বললেন যে একেবারেই আক্ষরিক অর্থে ফাঁদে পা দিয়ে ফেলেছে নাকি এখনো ফেলতে বাকি আছে? ফাঁদে তো আসলে পা দেওয়ার কথা না এখানে, কারণ বাট কেউ যদি ইচ্ছা করেই ফাঁদের দিকে নিয়ে যায়, তখন এটাকে হুম, ঠেকানোটা দরকার। কিন্তু যখন আপনি সেটা ঠেকানোর চেষ্টা করবেন, তখন ইউ উইল ফেস ভ্যারিয়াস অ্যালিগেশনস, ভ্যারিয়াস অ্যাটাকস ফ্রম অল দ্য পার্টিজ। আপনি দেখবেন যে এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিশেষ একটি দলের যোগাযোগ হুম, খুবই ভালো, এবং হুম, সরকারের পক্ষ হয়েই তারা বিভিন্ন রকমের প্রচারণা করছেন। তারা সরকার যা বলছেন তারা ঠিক ওই কথাই করবে।
পালন করার চেষ্টা করছেন। এটা খুব ইন্টারেস্টিং। কখনো এরকমটা হয় না যে কোনো পলিটিক্যাল পার্টি সরকারের পক্ষ হয়েই যায় এবং আরেকটা বৃহৎ পলিটিক্যাল পার্টি অপোজিশনের এসে আপনার পরিণত হয়। এইটার ক্ষেত্রে আমি আরেকটু পরিষ্কারভাবে যেটা জানতে চাইবো সেটা হলো যে এই নেক্সাস যেটির কথা জামায়াত ইসলামী, এবি পার্টি এবং এনসিপি, সেটার সাথে টার্কি, পাকিস্তান এবং ইউএস ব্লকের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে ঘটনাগুলো ঘটছে বলে এক ধরনের অ্যাজাম্পশন আছে বা এক ধরনের স্থির ধারণা আছে। এই বিষয়টা কতটুকু আসলে ধারণা পর্যায়ে আছে নাকি এটা আসলে বাস্তবতাও? এটা অবশ্যই বাস্তবতা। এটা এটা তো কেবল ধারণা করে রাখলে হবে না। আপনি দেখবেন যে তুরস্কের সাথে আম, এখন আসলে এত অল্প সময়ের মধ্যে এত কিছু তো এক্সপ্লেন করা সম্ভব হবে না। আপনাকে জি। বুঝতে হবে যে এবি পার্টি নামে আপনি যে দলটার কথা বললেন, এবি পার্টির হুম, কাজটা কি, অথবা তারা কত বড় একটা পলিটিক্যাল পার্টি, হুম, তাদের ব্যাপ্তিটা কি। আপনি হুম, দেখেন তো বাংলাদেশে এবি পার্টির নেতা কতগুলো আছে, অথবা তারা কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। এবি পার্টির প্যাট্রোনাইজার কারা, এবি পার্টির সাথে কারা কারা যুক্ত, যে হুম, সমস্ত ব্যক্তিরা যুক্ত আছে এদের সাথে তুরস্কের সম্পর্ক কি, এদেরকে এই তুরস্ক কখনো কখনো অর্থায়ন করেছে কিনা, এবং হুম, একে পার্টি যেটা আছে আপনার তুরস্ক সরকারের যে পার্টি আছে এদের সাথে এদের সম্পর্কটা কি। বা আপনি দেখেন যে 5ই আগস্ট 2024-এর পরে কোন দলের হুম, ছাত্র নেতারা সব থেকে বেশি তুরস্কে ভ্রমণ করতে গেছেন অথবা তাদেরকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র নেতাদেরকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে কিনা, নিয়ে যাওয়া হলে কেন নিয়ে যাওয়া হয়েছে। আপনি এটি স্টাডি করার চেষ্টা করেন 2016-17 সাল থেকে আজ পর্যন্ত হুম, কোন বিশেষ দলের ছাত্র হুম, কর্মীদের সব থেকে বেশি সংখ্যক তুরস্কে স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আচ্ছা। দেশে এখন হুম, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন অনেক কিছু আছে, এগুলোর পেছনে তুরস্কের কোনো রকমের অর্থায়ন করা আছে কিনা। দায়রা নামে একটা মঞ্চ আছে, দায়রা নামে একটা কিছু আছে যেটা মাহফুজ চালায় হুম, থাকে, ওইটার পেছনে কাদের অর্থায়ন আছে সেটা খোঁজার চেষ্টা করেন। এবং হাদির মৃত্যুর পরে আমরা দেখলাম যে তুরস্কে একটা মিটিং হয়েছে যেখানে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি ফ্রান্সে থাকেন, কাপড় চোপড় অনেক পরতে যাওয়ার সমস্যা হয়, ওই ব্যক্তি এবং বাংলাদেশ থেকে এক সাবেক মেজর, যিনি বেশ হুম, বিতর্কিত হুম, একজন ব্যক্তি, মেজর জাকির তার নাম, তাকে আমরা হুম, দেখলাম তুরস্ক তারা মিটিং করতে গেছে। তার কার সাথে মিটিং করতে গেছে? হুম, আমরা একটা পত্রিকা সম্পাদককে জানি, যিনি তুরস্কে বসবাস করতেন অনেকদিন, তার তুরস্কের নাগরিকত্বও হুম, আছে। তিনি তুরস্কে হুম, অ্যাকচুয়ালি কি করতেন? উনি বাংলাদেশে এসেছেন, এসে ওনার পত্রিকার মাধ্যমে তিনি বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে কখনো কোনো সন্ত্রাসী, সরি, কোনো রাডিকালিস্ট, এক্সট্রিমিস্ট অথবা জঙ্গিবাদের হুম, কোনো অস্তিত্ব নাই, ছিল না। তার পত্রিকায় একজন বিশিষ্ট সাংবাদিক আছেন যিনি এই কাজ হুম। নিয়েই লেগে আছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদী নাই। বাংলাদেশে জঙ্গিবাদী নাই ভাই, তাহলে তো যুক্তরাজ্যে যদি জঙ্গিবাদ থাকতে পারে, রাডিকালিস্টরা থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ফ্রান্সে থাকতে পারে, বেলজিয়ামে থাকতে পারে, বাংলাদেশে নাই, এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা বলে আপনার কাছে মনে হয়? এবং এটাকে লেজিটিমাইজ করার জন্য তারা যত রকমের ইফোর্ট নিয়েছে, এগুলো সব কি আপনি সাজেস্ট মাহমুদুর করে? রহমানের কথা বলছেন। জি। হুম। না, এগুলা কি সাজেস্ট করে? আপনি যদি চেষ্টা করে, আমি তো হুম, লাইক আমি আমার পক্ষে তো এভিডেন্স এভিডেন্স আছে, অনেক হুম, অনেক বিষয় এভিডেন্স আছে, বাট যেহেতু আমি এটা নিয়ে আহ, অনেক কিছু হচ্ছে, এটা নিয়ে কাজকর্ম হচ্ছে, অনেকেই অনেক কিছু দেখছেন, আমি লাইক আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু মেনশন দেয়ার নেম অ্যান্ড ইন ডিটেইলস, বাট আমার মনে হুম। হয় যারা কনসার্ন লোকজন আছেন তারা জানেন অলরেডি কি হচ্ছে। আপনার কাছে এই এভিডেন্স বা এই বিষয়গুলো থাকা সত্ত্বেও এই বিষয়ক প্রতিবেদন আপনি করছেন না কেন? এই বিষয়ে প্রতিবেদন তো আমি বেশ কিছু তো অলরেডি এভিডেন্স আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সেটা একটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি দিয়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছে। হুম, এখন আমার প্রতিবেদন করার যেটা প্ল্যাটফর্ম যেখানে আমি কাজ করি, জি, সেখানে জি। বাংলাদেশ নিয়েই আমি সারাদিন কাজ করতে পারি না। আপনি দেখবেন যে আমাদের নতুন একটা প্রোগ্রাম যাচ্ছে, বাংলাদেশের হুম, ডেমোক্রেটিক টেস্ট। হুম। এখন হুম, হুম, বাংলাদেশের ডেমোক্রেটিক টেস্ট, আমরা বাংলাদেশের এই প্রোগ্রামটা করতেও আমার অনেক বেগ পেতে হয়েছে। আমার অনেক চেষ্টার পরে বাংলাদেশ নিয়ে 4 এপিসোডের একটা প্রোগ্রাম করা হয়েছে। আগামীকালকেও বেসিক্যালি আমাদের আরেকটা প্রোগ্রাম যাবে যেটা ডেইলি স্টারের আগুনের ঘটনা নিয়ে, ডেইলি স্টার এবং প্রথম আলোর আগুনের ঘটনা নিয়ে করা হয়েছে। সুতরাং বাংলাদেশ নিয়ে প্রোগ্রাম করতে গেলে ধরেন এটার একটা গ্লোবাল আসপেক্ট থাকতে হয়, এই প্রোগ্রামের অনেক কিছু দেখতে হয় আর কি, হ্যাঁ। এবং আমাদের অনুসন্ধানের প্রতিবেদন করতে হলে সময় লাগে, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার।
আর বাংলাদেশ নিয়েই তো আমি সবসময় কাজকর্ম করতে পারবো না, আমাকে অন্যান্য কাজকর্ম করতে হবে অ্যাজ লং এজ আই এম ওয়ার্কিং হিয়ার। বাট আমি যখন নতুন কিছু একটা নিজের হয়তো যা পরিকল্পনা আছে আমার কিছু, আমি যখন একটা শুরু করব তখন হয়তো বাংলাদেশ নিয়ে আরো রোবাস্ট ভাবে আমার কাজ করার সুযোগ হবে ইনশাল্লাহ। এই এই উদ্যোগটি আহ, আত্মপ্রকাশ করতে কত সময় লাগতে পারে? পরিকল্পনার কথা যেহেতু বললেনই আসলে। না, এটা আ- পরিকল্পনা তো পরিকল্পনা কত কিছুই থাকে মানুষের, এটা এটা এখন যখন করব তখন হয়তো আপনারা জানবেন, বাট আমি লাইক ইট ইজ হুম ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, এটা এটা করতে হবে কারণ আমি তো হুম লাইক অনেকদিন তো এখানে কাজকর্ম করছি, অনেক কিছু শিখেছি এবং হুম হুম দেখছি অনেক কিছু, বাট মনে হয় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু ডু সামথিং, বাট আই উইল স্টিল টেক সাম টাইম, আমি আরো কিছু সময় নেব আর কি। আচ্ছা, আপনি কথার মাঝে নির্বাচনের প্রসঙ্গ যখন এলো, আপনি বললেন যে যারা পণ্ড করতে চায় তাদের একটা অংশ বা তাদের সবচেয়ে বড় চাওয়াটি এখন হচ্ছে, যেটার সাথে আসলে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট আছে, এটা আপনি পরিষ্কার বলেছেন, যে ঝুলন্ত পার্লামেন্ট, হাং পার্লামেন্ট করার। তো এই জায়গাটাতে আসলে সেক্ষেত্রে বাংলাদেশের এই 12 ফেব্রুয়ারির যে ভোট, সেই ভোটটা বাংলাদেশের মানুষ দেবে তো নাকি? যদি হাং পার্লামেন্টের এই প্রকল্প সত্য হয়, তাহলে তো ভোট যদি এদিক ওদিক হয় তাহলে তো আর হাং পার্লামেন্ট হতে পারছে না। তো সেক্ষেত্রে টেবিল মেড ভাবে কি এটা হতে যাচ্ছে কিনা? সেটার জন্য 12ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত আমরা ওয়েট করি ইনশাল্লাহ। হুম। কারণ অনেক কিছু স্পেকুলেট করা হচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক হুম হাইপোথেটিক্যালি আমরা অনেক কিছু বলতে পারি, বাট হুম বাস্তবতা হয়তো 12 তারিখে আমাদের সামনে আসবে। মানুষ হয়তো বুঝতে পারবে যে, অথবা মানুষ যদি সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করেন তাহলে হয়তো এই সব কিছুই তখন বোগাস হিসেবে প্রমাণিত হবে। আর যদি তাদের পরিকল্পনা, তারা যেটা অনেক দিন ধরেই পরিকল্পনা করেছে, অনেক মেটিকুলাস হুম যেটা বলে, তার মেটিকুলাসলি প্ল্যান্ড অনেক কিছু হুম যা হয়েছে, হুম যদি সেটা আসলেও হুম। বাস্তবায়ন করা হয় তখন আমরা হয়তো 12 তারিখের পরে আবার কথা বলবো। আচ্ছা, মানে 12 তারিখের আগে আমরা এই অনুমানের জায়গাটাতে আমরা যাব না। বেটার, অনুমানের জায়গাতে না যাওয়াই বেটার। দেখা যাক, দেশে একটা ইলেকশনের ক্ষেত্র তৈরি করা হয়েছে, ইলেকশন লোকজন উৎসব মুখর পরিবেশে যেন ভোট দিতে পারেন, নিজেদের যে চয়েস সেটা প্রকাশ করতে পারেন, সেটাই আমাদের সকলের কাম্য। আমি একটু এই যে ইলেকশনের প্রসেসের জায়গাটি এলো, ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামী আমিরের একটি ইন্টারভিউ আল জাজিরাতে প্রকাশিত হয়েছে। আহ, তো সেখানে নারী ইস্যু নিয়ে খুব তোলপাড় চলছে বাংলাদেশে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তার যে ভাষ্যগুলো আছে সেটা নিয়ে খুব এক ধরনের আলোচনা, সমালোচনা এবং পাল্টাপাল্টি বক্তব্য চলছে আসলে। ঠিক প্যারালাল পিরিয়ডে আমরা ডাক্তার মনীষা চক্রবর্তীর সঙ্গে একটা ঘটনা নিয়েও আহ, একই ধরনের একটা আলোচনা সামনে এসেছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই পয়েন্টে যে 5 আগস্ট যদি আমি একটা ল্যান্ডমার্ক ধরি, তারপরের যে বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, যেটা ওই সময়টাতে আসলে এক ধরনের ব্র্যান্ডিংও হয়েছে, এক ধরনের বারবার বলাও হয়েছে, এবং সেখানকার একটা চরিত্র হিসেবে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ বা এক দেশের কাঠামোর জায়গা বলা হয়েছে। সেখানে কোনোভাবে নারীরা মানে এই জায়গাটাতে আসলে পেলোটা কি? তাহলে এই যে জার্নিটা, নির্বাচনে প্রার্থী সংখ্যা থেকে শুরু করে প্রচারের ক্ষেত্র পর্যন্ত, সেই জায়গাটাকে আসলে আপনি মূল্যায়ন করবেন কিভাবে? আমি আহ, যেহেতু বাংলাদেশ ডেমোক্রেটিক টেস্ট এই প্রোগ্রামটার অন্যতম একজন প্রযোজক আমি, এবং এটা একটা অনগোয়িং জি প্রোগ্রাম, আমি এই প্রোগ্রামে ধারণ করা কোনো বক্তব্য এগুলা নিয়ে এখনই মন্তব্য করতে পারবো না, এটা আমি করতে পারি না, বিকজ দ্য প্রোগ্রাম ইজ হুম স্টিল অনগোয়িং। আর এর বাইরে আমি যেটা বলতে পারি যে, আমরা দেখেছি যে বাংলাদেশে নারীদের অধিকার খর্ব করার অথবা নারীদেরকে আহ, বেশ সাইড লাইনে রাখার একটা প্রয়াস করছেন, অনেকেই চেষ্টা করছেন, হুম অনেকেই বিভিন্ন হুম রকমের রেটরিক, অনেকে অনেক বিভিন্ন রকমের যুক্তি পরামর্শ তুলে ধরছেন। কিন্তু তাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা এখন যেই শতকে বসবাস করছি, আমরা এখন যেই সময়ে বসবাস করছি, এই সময়ে আপনি একটা ছেলে এবং একটা মেয়ে, তার শারীরিক গঠন ডিফারেন্ট, তার শারীরিক আকার ডিফারেন্ট, তার শারীরিক সমস্যা আছে, এই সমস্ত এক্সকিউজ দিয়ে তাদেরকে বসিয়ে রাখা আমার কাছে মনে হয় নির্বোধের কাজ ছাড়া আর কিছুই না। আমার নিজের দুটো মেয়ে আছে, আমার বাচ্চাদের হুম যারা, আমি কখনোই চিন্তা করি না যে তারা মেয়ে না ছেলে না কি, তারা মানুষ, তারা যেন এক সঠিক শিক্ষা পেয়ে বেড়ে ওঠে এবং নিজের মেধায় নিজের প্রজ্ঞা ব্যবহার করে
সঠিক স্থানে পৌঁছতে পারে, সেটা সে যেই সে যাই করতে চাক না কেন, সে সঠিক পথে যেটাই করতে চাবে, সেটা তো অবশ্যই আমার সবসময় সমর্থন থাকবে। আচ্ছা। এই একদম শেষ দিকটাতে আমরা চলে এসেছি। আমি একটু সাংবাদিকতার প্রসঙ্গ নিয়ে আমি শেষটা করতে চাই আসলে। এ বিষয়ে একটা প্রসঙ্গটার অবতারণা করে আমি প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে আসিফ সালেহ, ব্র্যাকের নির্বাহী পরিচালক, তাকে যে পিআইবি তা একটা ফটো কার্ড বানিয়ে ছেড়েছিল তার ইস্যুতে, যে তিনি আসলে আওয়ামী লীগের সময়ে যেই সিআরআই এর ম্যাগাজিন হোয়াইট বোর্ডের পরামর্শক ছিলেন, এবং এই ধরনের একটা প্রচার চালানোর কারণে আপনি পিআইবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং আপনি বলেছেন যে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কোনো নাগরিককে ভিলিফাই করার কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, এইটা কোনো নাগরিককে প্রশ্ন করা, কোনো সরকারি প্রতিষ্ঠান কি আসলে আমরা দেখছি যে এই সময়ে প্রচুর ফ্যাক্ট চেক করছে, এবং সেটা সরকার প্রযোজিত বলেই বিভিন্ন ঘটনা বা যেটা সরকারের পক্ষে যায়, এই ধরনের নানান ধরনের ফ্যাক্ট চেক আমরা দেখি। কোনো সরকারি প্রতিষ্ঠানের কি আসলে ফ্যাক্ট চেক করার জায়গাটি থাকে কিনা, বা সেটা যদি তারা করে সেক্ষেত্রে আসলে সেইটার কতটুকু কি ধরনের ইফেক্ট ফেলে সোসাইটিতে? এটা খুবই একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। আসলে এখন প্রযুক্তির কারণে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এই সমস্ত অনেক কারণে, ধরেন আমাদের ফিমা নামে আমরা যা জানি, অনেক কারণে ফ্যাক্ট চেকিং করা এবং প্রোপাগান্ডা ডিবাঙ্ক করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা সংবাদ মাধ্যম সংশ্লিষ্টরা করতে পারেন, সরকারি পক্ষও করতে পারেন, অথবা ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি ফর্ম করেও সেটা করা যায়। কিন্তু যখন আপনি একজন ব্যক্তিকে তার অসত্য বয়ানের জন্য কাউন্টার করলেন, অথবা তার যে সঠিক বয়ানটাকে আপনি স্টাবলিশ করার চেষ্টা করলেন, তখন আপনি বয়ানটা অথবা যে আলাপটা তিনি তুলেছেন, অথবা যে তথ্যটা তিনি তুলে এনেছেন, কেবল সেটাকেই অ্যাড্রেস করার কথা, তাই না? যে একজন লোক বলেছে যে আমি দেখেছি ওই লোকটা মাছ নিয়ে বাসাতে যাচ্ছে, আরেকজন লোক বলেছে যে সে তো বাজারেই যায় নাই। তো আপনার যুক্তি হতে পারে যে লোকটি বাজারে যায়নি, সে অসত্য তথ্য দিয়েছে। আপনি যদি সাথে করে জুড়ে দেন, লোকটি বাজারে যায়নি, সে অসত্য তথ্য দিয়েছে, তার পরনের লুঙ্গির পিছনে দুইটা বড় ফুটা ছিল, ডাজ ইট মেক এনি সেন্স? আপনি কিন্তু সেটা জিজ্ঞেস করা হয় না, সে কি লুঙ্গি পরেছিল, অথবা তার পাঞ্জাবির পিছনে কালি লাগা ছিল। ইউ আর নট আস্কড অ্যাবাউট দ্যাট। তো আপনি স্বপ্রণোদিত হয়ে আসিফ সালেহ, ব্র্যাকের এক্সিকিউটিভ, যিনি আপনার চিফ এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনি একটা মতামত দিয়েছেন, ইউ ক্যান কাউন্টার দ্যাট মতামত, ইউ ক্যান কাউন্টার হিজ অপিনিয়ন, বাট সাথে করে যুক্ত করে দিলেন কি সে সিআরআই এর কি এক ম্যাগাজিন, সিআরআই ম্যাগাজিনের পরিচালনা পর্ষদের বোর্ডে ছিলেন। হাউ ফানি ইজ দ্যাট? যদি আপনি সেটা করেন, তাহলে তো আমি তো বলবো যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আছেন লামিয়া মোরশেদ, আমি ওই নাম ধরেই বলি, ওনার ওনার স্বামী যে আওয়ামী লীগের একজন মন্ত্রীর ভাগ্নে, আপনি কি ওনার যখন পরিচয় কার্ড দেন সেটা নিচ দিয়ে উল্লেখ করে দেন? জাস্ট টেল মি অ্যাবাউট ইট। আপনি যদি সেটা না করেন, আপনি এই লোক কোথায় কবে কোন পরিচালনা পর্ষদের বোর্ডে ছিল এটা আপনি কেন করবেন? এই ধরনের, আমার কাছে মনে হয় এ ধরনের চিপ অ্যাক্টিভিটিস করা কোনো সরকারি প্রতিষ্ঠানের কাজ না, এবং করা উচিত না আর কি। সরকারি প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে এক ধরনের বিতর্ক আছে, আমি প্রসঙ্গটা আরেকবার একটু সামনে আনতে চাই। সেটা হচ্ছে, বিতর্কটা হলো এই জায়গা থেকে যে সরকারি প্রতিষ্ঠান যখন রাষ্ট্রীয় বিষয়াদি বাদে, অর্থাৎ এই আইনটি আসলে হ্যাঁ, বা এই সরকার আসলে চুক্তিটি এটি করেছে ওটি নয়, এই ধরনের জায়গাগুলো বাদ দিয়ে যদি ওভারঅল ফ্যাক্ট চেকিংয়ে প্রবেশ করে, তাহলে কতগুলো গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা করা হয়। আপনি আপনার সরকারকে প্রোটেক্ট করতে পারেন, আপনার সরকারের বিষয়ে যেগুলো আছে। এখন ধরেন আপনার সরকারের বিষয়ে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো মন্তব্য এসেছে, এখন একটা প্রাতিষ্ঠানিক মন্তব্য এবং একজন ব্যক্তিগত নাগরিকের মন্তব্য যদি আপনি কাউন্টার করা শুরু করেন, তাহলে তো সমস্যা, তাহলে তো আপনাকে টম, ডিক, হ্যারি প্রত্যেকের মন্তব্য কাউন্টার করতে হবে। আজকে যদি ব্র্যাক একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিত, দেন পিআইবি এটা স্টেটমেন্ট দিয়ে বলতে পারতো। এখন আমি ধরেন একটা মন্তব্য দিয়েছি,
এটার জন্য তো আপনি আমাকে বলতে পারেন যে ঠিক আছে এটা মন্তব্যটা সঠিক না। এখন যদি একটা রাষ্ট্রযন্ত্র নিজে এটা বলে, এখন যদি আল জাজিরা একটা মন্তব্য দেয় জাস্ট ফর অ্যান এক্সাম্পল, হুম সেটাকে আপনি কাউন্টার হুম করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এটা একটা প্রতিষ্ঠান থেকে আসছে। কিন্তু আমি জুলকারনাইন স্যার একটা কথা বলেছি, এটার জন্য যদি আপনি রাষ্ট্রযন্ত্রের নামায় দেন যে না ও যেটা বলেছে এটা ফলস, তাহলে কি সেটা হইল? কিন্তু পিআইবি তো ভাবতে পারে, বা সরকারের কোনো একটা অঙ্গ বা সরকার নিজে ভাবতে পারে যে আসলে জুলকারনাইন সাহের আসলে প্রচণ্ডভাবে প্রভাবশালী, তার একটা প্রভাব সোসাইটিতে আছে, সুতরাং তিনি যেহেতু একটা কথা বলেছেন সেটার কাউন্টার আমি দিতে পারি। হ্যাঁ, আপনি সেটা কাউন্টার করেন, কিন্তু এর মানে যদি আপনি বলেন যে হ্যাঁ জুলকারনাইন স্যার এই কথাটা বলেছে ওইটা রং, আবার পিছন দিক দিয়ে আপনি লাগা দিলেন যে জুলকারনাইন স্যার অমুক একটা ছেঁড়া গেঞ্জি পরে আছে। হুম একটা ছেঁড়া গেঞ্জি হুম পরে আছে, সেটা তো হুম পরে জিজ্ঞেস করা হয়নি। আপনি আমার স্টেটমেন্টের হুম রিফিউট করেন, যেটা কারেক্ট সেটা স্টাবলিশ করেন, বাট সাথে করে এই যে লেজুর জুড়ে দেওয়া, এটা ঠিক না। এটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি তারা এগুলা করতো, মানুষকে বিভিন্নভাবে লেজুর জুড়ে দিত যে এ অমুকের সাথে কানেক্টেড, এ অমুকের আত্মীয় স্বজন, এগুলা নোংরামি আর কিছু না। এটা কি কোনোভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটাকে কোনোভাবে হচ্ছে খণ্ডিত করে বা সীমাবদ্ধ করে কিনা? হয়তো করে না, কিন্তু এটা হুম আপনার ইন্ডিভিজুয়ালের ডিগনিটি নষ্ট করে। হুম এটা কি এক ধরনের অস্বস্তি তৈরি করে না যে আহ, আমি আসিফ সালেকে যখন দেখছি যে ব্র্যাকের নির্বাহী পরিচালক, তিনি গণভোটে নায়ের পক্ষে বা এই ধরনের প্রসঙ্গে যখন হচ্ছে প্রচার চালাচ্ছেন, বা এরকম যারা চালাচ্ছেন তারা যখন হচ্ছে ভিলিফাই হচ্ছে আপনার ভাষ্যমতে, আহ, তখন বাকি নাগরিকদের কাছে তো এই মেসেজটি যায় যে এই প্রচারটি চালানো যাবে না। গণভোটের তো আপনি হ্যাঁ অথবা না দিয়েছেন, এবং হ্যাঁ অথবা না হুম এর উত্তরের হুম মধ্যে আসলে ফারাক বিস্তর। আপনি চারটা অপশন দিয়েছেন সামনে, সবগুলো সামনে দেননি, এবং আপনার দেয়া উচিত ছিল হুম সবগুলো, এবং এটার জন্য আরো সময় নেওয়া দরকার ছিল। মানুষকে রেফারেন্ডামের বিষয়ে আপনার এডুকেট করা দরকার ছিল। আপনি কি এডুকেট করতে পেরেছেন সকল নাগরিককে রেফারেন্ডামের বিষয়ে? আর সব মানুষ কি জানে এটার মধ্যে কি আছে না আছে? মানুষকে কি আপনি ওইভাবে অ্যাপ্রোচ করেছেন? অথবা এটা যে এই জটিল যে রেফারেন্ডাম প্রসেস, এই হুম সংস্কারের বিভিন্ন যে ক্রাইটেরিয়া ক্লজ যেগুলো আছে, জুলাই সনদ বাস্তবায়নের ভেতরে কি কি করা আছে, এগুলো কতজন হুম নাগরিক আপনার জানেন? আপনার দেশের নাগরিক তো বলতে পারবে না যে ভুটানের রাজধানীর নাম কি। আপনি জিজ্ঞেস করেন তো রাস্তা হুম মানুষকে ভুটানের হুম রাজধানীর নাম কি? ভুটানের রাজধানী আপনি হুম আপনার লোকজনকে গিয়ে জিজ্ঞেস করেন যে হরিয়ানা কোথায়, অথবা আপনি হুম মানুষকে জিজ্ঞেসই করেন যে বাংলাদেশের সর্বোচ্চ আহ, যে শৃঙ্গ, এটা কোথায়, হুম কেওক্রাডাঙ্গের নাম তো লোকজন, কয়জন লোক আপনার বলতে পারবে? আপনি এদেরকে হুম বিশেষ জটিল একটা প্রক্রিয়া, এদেরকে হুম বলতেছেন হ্যাঁ অথবা না দিয়ে সিলেক্ট করার জন্য, and you have not হুম trained them enough, you have not educated them enough. So why are you doing this in a so rushed way? তাই না? ই কুড হ্যাভ সেট এ ম্যান্ডেট যে এটা আগামী 2 বছরের মধ্যে করতে হবে গণভোট। মানুষজনকে আপনি হুম পরবর্তী যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ইউ কুড হ্যাভ আস্ক দেম হুম যে এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার জন্য আপনাকে কিছু স্টেপ নিতে হবে। এখন ধরেন হুম আমি এমন অনেক লোকের সাথে আমি কথা বলেছি যাদের কোনো ধারণাই নাই যে গণভোটে হ্যাঁ দিলে কি হবে অথবা না দিলে কি হবে। জাস্ট সরকার বলছে হ্যাঁ দিলে সব পাবেন, না দিলে কিছু পাবেন না। এখন ভাই হুম একটা লোক যে জানেই না যে সে হ্যাঁ দিলে কি পাবে এবং না দিলে সে কি হারাবে, তাকে আপনি ডিসাইড করতে বলতেছেন, এটা কি একটা গায়ের জোরের ব্যাপার হয়ে গেল না? বাংলাদেশের এখন পর্যন্ত হওয়া গণভোট প্রত্যেকটি নিয়েই মোটামুটি বিতর্ক আছে। ৯১-র সংসদীয় কাঠামোতে প্রবেশের যে গণভোটটি, সেখানে হচ্ছে ভোট পড়ার হার খুবই অল্প ছিল। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পরে আসলে অনুষ্ঠিত হয়েছিল। তো সেটার হার হচ্ছিল 30-35% এই রেঞ্জের মধ্যে ছিল ভোট পড়ার হার। এবারের গণভোট নিয়ে আগে থেকেই একটা বিতর্ক চলছে আসলে। মানে ভোটারদের মধ্যে, বা আপনি যেটা বললেন যে মানুষকে অবহিত করা, কি নিয়ে গণভোটটা হবে, চার্টারে আসলে কি কি আছে, এই প্রসঙ্গটা যেমন আছে, তেমনি এই যে ন্যায়ের পক্ষে প্রচার কেউ চালাতে পারছে না, বা এটা বাধা নেই, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাধা নেই, কিন্তু হচ্ছে এক ধরনের আহ, পরোক্ষ বাধা বলা যায় এটাকে, যেটা আসিফ সালে প্রসঙ্গটা দিয়ে আসলে আলোচনায় এলো যেভাবে। আরও আরও প্রসঙ্গ আছে, একই ধরনের উদাহরণ আরও পাওয়া যাবে। তো এবারের গণভোটটাও কি বিতর্কিত হতে যাচ্ছে বলে আপনার মনে হয়? ওয়েল, যদি আপনি পাবলিককে প্রপারলি কমিউনিকেট না করে মানুষকে কিছু একটা ডিসাইড করতে বলেন,
এটা তো করা কখনোই হুম, ওয়াইজ হবে না। আপনি আগে প্রপারলি কমিউনিকেট করবেন একটা মেসেজ, প্রপারলি তাদেরকে জানতে হবে, তাদেরকে বুঝতে হবে বিষয়টা কি হচ্ছে। দেন ইউ আস্ক দেম টু ভোট। যে জানেই না যে সে হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, তাকে তো আপনি সিদ্ধান্ত নিতে বলে তাকে আপনি একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, সিদ্ধান্তহীনতার মধ্যে তাকে আপনি ফেলে দিচ্ছেন। গ্রামের করিম মিয়া অথবা ধরেন আমার যেই একটা লাইক স্কুলের টিচার আছেন একজন, ধরেন করিমন বেগম, ওনারা হয়তো জানেনই না যে এটার ইমপ্লিকেশনটা কি। আপনি সময় দিতেন তাদেরকে, 6 মাস সময় দিতেন, 1 বছর সময় দিতেন, তাদের বুঝতে দিতেন, এডুকেট করতেন, গ্রামে গ্রামে কর্মী পাঠাতেন, গ্রামে গ্রামে এই হ্যাঁ ভোট না ভোটের মেরিটস ডিমেরিটস কি আছে, প্রোজ এন্ড কনস কি আছে, এগুলো নিয়ে আপনি কর্মসূচি দিতেন, তাহলে মানুষজন সচেতনভাবে নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারত। কিন্তু এরকম তো কোনো ব্যবস্থা আপনি নেননি। আমাদের একেবারে শেষ যে জায়গাটি সেটা হচ্ছে নির্বাচন স্বাভাবিকভাবে বারবার ঘুরে ফিরে আসবে আলোচনায়। এই সময় নির্বাচনের সময়ই আসলে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে বড় একটি দল আওয়ামী লীগ, যারা পতিত হয়েছে 5 আগস্ট 24 সালের, এবং সেটার মধ্য দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্কও আছে যে আওয়ামী লীগকে টোটালি ইলেকশনের বাইরে রাখার মধ্য দিয়ে লেজিটিমেসির ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আহ, এই আসন্ন নির্বাচনটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে আসলে। কোনো দেশেই আসলে কোনো রাজনৈতিক দলকে আপনি যদি ব্যান করেন, তাহলে এটা কোনো গণতান্ত্রিক দেশে, তাহলে সেটা হুম, অবশ্যই বিভিন্ন রকমের প্রশ্ন তুলবে। এবং আওয়ামী লীগের, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা খুব যৌক্তিক কারণেই করা হুম, হয়েছে বলে সরকার থেকে দাবি করা হয়েছে। এবং আমরাও ফিল করি যে এখানে অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো কারণ ছিল যে কারণে হুম, হুম, এই দলটার বিভিন্ন বিষয়ের কার্যক্রম তারা হুম, বন্ধ করেছেন। হুম, বাট এই দলের যে ভোটার বেস যারা আছেন, আওয়ামী লীগের যারা হুম, ভোটার আছেন, দেশের কমপক্ষে হলো হুম, 20 থেকে 25% লোক তো এদেরকে সমর্থন করে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। জি। জি, আপনি দেখবেন যে বিভিন্ন ভোটারের বিভিন্ন রকমের সমীক্ষা করা হচ্ছে। আজকেও দেখলাম ইনোভেশনের একটা সমীক্ষা এসেছে যেখানে 30% পিপল আর স্টিল দে কুড নট ডিসাইড, অথবা এদেরকে আইডেন্টিফাই হুম, করা হচ্ছে বোধহয় অন্য অন্য কোনো পার্টির ভোটার হিসেবে। এরা কারা হতে পারে অ্যাকচুয়ালি? তো হুম, এদেরকে যে আপনি এদের ভোটিং যে ভোটাধিকার আছে এটা প্রয়োগ করতে দিচ্ছেন না, অথবা তারা যেটা প্রয়োগ করতে পারছে না, এটা নিশ্চয়ই ডেমোক্রেসির জন্য ভালো না। অবশ্যই আওয়ামী হুম, লীগের যে চরিত্র বলেন অথবা তাদের যে অ্যাক্টিভিটিস বলেন, এটা তো অবশ্যই তাদেরকে পরিবর্তন আনতে হবে, এটার কোনো ব্যতয় নাই। হুম, আওয়ামী লীগের যে হুম, সমস্ত হুম, নেতৃত্ব ছিলেন, যারা নেতৃবৃন্দ, যারা মানবতা বিরোধী লাইক অপকর্ম বিরোধী অপরাধ কর্মসূচি, করেছেন। হুম। হুম, এদেরকে তো হুম, অবশ্যই ট্রাই করতে হবে। যাদের এখন বিচার কাজ চলছে, বিচারের রায় হয়েছে, এদেরকে তো অবশ্যই এনে দেশে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, অথবা যেটা নিয়ম অনুযায়ী যেটা যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। বাট এর অর্থ যদি হয় এই দলের সকল নেতা কর্মীর কার্যক্রম বন্ধ, এই দলের পুরা কার্যক্রম বন্ধ এবং এরা কখনো কাজ করতে পারবে না, লাইক আপনি সাপ্রেস করে রাখতে পারবেন হয়তো 1-2 বছর, বাট তখন কিন্তু আপনার দেশে অস্থিতিশীল পরিস্থিতি আরো বেশি করে তখন তৈরি হবে। কারণ একটা পার্টি যে আন্ডারগ্রাউন্ডে থাকে, যার সাপোর্ট বেসও কম না, তারা কিন্তু হুম, অস্থিতিশীলতা তৈরি করার জন্য সবকিছুই করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে নির্বাচন হলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে এমন নির্বাচন হলে দেশ সম্ভাবনা। স্থিতিশীলতার দিকে যাবে বিষয়টা এমনও না। দেশ যারাই নির্বাচিত, মানুষ কিন্তু এটাই আশা করে আছে। তাদের সামনে অনেক কঠিন কাজ আছে। হুম, দেশের আইন শৃঙ্খলা অবস্থা স্টাবলিশ করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিউট্রালাইজ করা, দেশের যে ইকোনমিক যে একটা বার্ডেন আছে, আমাদের ইকোনমিক বার্ডেন থেকে হুম, দেশকে মুক্ত করা, দেশকে যে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে রিভাইভ করা, হুম, এবং হুম, অবশ্যই যারা পতিত সরকার যারা আছেন, আওয়ামী লীগ সরকারের যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, আহ, দুর্নীতি থেকে শুরু করে জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, এদেরকে বিচার করার মতো চ্যালেঞ্জিং কাজও আছে, এদেরকে দেশে এনে ট্রাই করার মতো। সুতরাং যাত্রাটা হয়তো তাদের জন্য বেশ কঠিন হবে আর কি। বাট যদি জনগণের হুম, সমর্থন নিয়ে কেউ এককভাবেই সরকার গঠন করতে পারে, কারণ আমাদের সামনে বারবার ওই হাং পার্লামেন্টের কথা চলে আসছে, যদি এককভাবে হুম, কেউ কাজটা করতে পারেন, কোনো দল সরকার গঠন করতে পারেন, আমার মনে হয়
they will try their best because there is no way back. You will have to try your best. ধন্যবাদ জুলকারনাইন স্যার তির্যককে সময় দেওয়ার জন্য। Thank you.